সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। ধামরাই সরকারি কলেজের ডিগ্রি প্রথম বর্ষ অনলাইন ক্লাসে তোমাদের স্বাগতম। আমি আজকে ব্যষ্টিক অর্থনীতি বিষয়ের উপরে একটি ক্লাস নিব। আমাদের আজকের অধ্যায় 5 উৎপাদন তত্ত্ব। এটি এই অধ্যায়ের অষ্টম ক্লাস। আমাদের আজকের টপিক সমউৎপাদন রেখার বৈশিষ্ট্যগুলি লিখো। সমউৎপাদন রেখার কিছু বৈশিষ্ট্য আছে। প্রথম বৈশিষ্ট্য হলো সমউৎপাদন রেখা বাম দিক থেকে ডান দিকে নিম্নগামী। আমরা বলতে পারি সমউৎপাদন রেখা বাম দিক থেকে ডান দিকে নিম্নগামী হলেই কেবল উৎপাদক তার উপাদানের বিভিন্ন সংমিশ্রণের মধ্যে নিরপেক্ষ থাকতে পারে, কারণ প্রতিটি সংমিশ্রণ থেকে প্রাপ্ত উৎপাদন তখন স্থির থাকে। কিন্তু যদি সমউৎপাদন রেখা বাম দিক থেকে ডান দিকে নিম্নগামী না হয়, তাহলে আর কি কি আকৃতির হতে পারে? আমরা ধরে নিই আর হতে পারে বাম দিক থেকে, প্রথমে তো বাম দিক থেকে ডান দিকে নিম্নগামী হতে পারে IQ1। এছাড়াও বাম দিক থেকে ডান দিকে ঊর্ধ্বগামী হতে পারে, এরপরে হচ্ছে IQ2, এরপরে হচ্ছে ভূমি অক্ষের সমান্তরাল হতে পারে অথবা উল্লম্ব অক্ষের সমান্তরাল হতে পারে IQ3 এবং IQ4। এখন আমরা প্রত্যেকটি রেখার উপরে যদি একটি করে বিন্দু বিবেচনা করি, ছেদ বিন্দুতে একটি ই বিন্দু এবং অন্যান্য রেখাগুলিতে আমরা যদি 4টি বিন্দু নিই, I, H, G, F। এখন আমরা বলবো সমউৎপাদন রেখার আকৃতি যদি এখন বাম দিক থেকে ডান দিকে ঊর্ধ্বগামী হয়, অর্থাৎ IQ2 এর মতো হয়, অথবা ভূমি অক্ষের সমান্তরাল বা IQ3 বা উল্লম্ব অক্ষের সমান্তরাল বা IQ4 এর মতো হয়, তাহলে আমরা দেখব এখানে সমউৎপাদন রেখার যে মূল বৈশিষ্ট্য অর্থাৎ উৎপাদনের পরিমাণ প্রত্যেকটা বিন্দুতে একই থাকবে, সেটি থাকে কি না। আমরা খেয়াল করে দেখি যে ভিন্ন আকৃতির অর্থাৎ বাম দিক থেকে ডান দিকে না হয়ে অন্য যেসব আকৃতির সমউৎপাদন রেখাগুলি আমরা পাই, সেই রেখাগুলি সমউৎপাদন রেখার প্রকৃতির সাথে সামঞ্জস্যপূর্ণ নয়। প্রকৃতি বলতে আমরা কি বুঝবো? প্রকৃতি বলতে আমরা বুঝবো যে সকল বিন্দুতে সমউৎপাদন রেখার সকল বিন্দুতে, অর্থাৎ একজন উৎপাদনকারী যে বিন্দুতেই উপকরণ সংমিশ্রণ সে ব্যবহার করুক না কেন, সকল বিন্দুতেই সে যে উৎপাদনটা পাবে সেটি অবশ্যই সমান উৎপাদন হবে, এবং এটি একমাত্র সম্ভব হবে যখন সমউৎপাদন রেখা বাম দিক থেকে ডানে নিম্নগামী হবে। আমরা যদি ধরে নিই সমউৎপাদন রেখা বাম দিক থেকে ডানে ঊর্ধ্বগামী, তাহলে আমরা খেয়াল করে দেখো, তাহলে ই বিন্দু এবং IQ2 আমরা যদি দুটি বিন্দু আমরা বিবেচনা করি IQ2 সমউৎপাদন রেখাতে, একটি হচ্ছে ই, একটি হচ্ছে এফ। ইতে খেয়াল করো যে এখানে শ্রমের পরিমাণ এল এবং মূলধনের পরিমাণ কে, এল আর হচ্ছে কে। কিন্তু এফ বিন্দুতে খেয়াল করে দেখো শ্রমের পরিমাণ, মূলধনের পরিমাণ এখানে বেড়ে গেছে, অর্থাৎ এল এখানে একই আছে এফ বিন্দুতে, কিন্তু কে পরিমাণ এখানে, এল এখানে সেম আছে কিন্তু কে এখানে বেড়ে গেছে। কাজেই আমরা বলতে পারি যদি আমরা উপকরণের পরিমাণ যদি উৎপাদনের ক্ষেত্রে উপকরণের পরিমাণ যদি বাড়ে, তাহলে অবশ্যই উৎপাদনের পরিমাণও বৃদ্ধি পাবে। কাজেই আমরা বলতে পারি যে IQ4 আমরা বিবেচনা করছি, IQ4 নিরপেক্ষ রেখাতে যদি আমরা দুটি বিন্দু চিন্তা করি ই এবং এফ এ এখানে উপকরণ সংমিশ্রণের পরিমাণটা একই নেই, তাহলে এখানে সমান পরিমাণ উৎপাদন অবশ্যই দেখাবে না, বরঞ্চ বেশি উৎপাদন দেখাবে। এরপরে যদি আমরা আরেকটি নিরপেক্ষ রেখা IQ2 যদি আমরা চিন্তা করি, এবারে আমরা নিরপেক্ষ
সমুৎপাদন রেখাটি যে যদি আমাদের বাম দিক থেকে ডানে ঊর্ধ্বগামী হয়, অর্থাৎ IQ2 হয়, এবং সেখানে যদি আমরা দুটি বিন্দু চিন্তা করি, একটি হচ্ছে ই, একটি হলো জি। এখানে খেয়াল করো ইদের যে আগের উপকরণই আমরা ব্যবহার করছি এল এবং কে, কিন্তু জিতে খেয়াল করো জিতে কে এর পরিমাণও বেড়ে গেছে এবং এল এর পরিমাণও বেড়ে গেছে। কাজেই আমরা বলতে পারি ই এবং জি কখনোই সমউৎপাদন রেখার বিন্দু হতে পারবে না, কারণ এখানে ই বিন্দুতে যে পরিমাণ উৎপাদন দেখাবে জি বিন্দুতে অবশ্যই তার চেয়ে বেশি পরিমাণ উৎপাদন দেখাবে, যেহেতু এখানে উপকরণের পরিমাণটা হচ্ছে বেশি। কাজে IQ2তেও টু আকৃতির রেখাও সমউৎপাদন রেখা হতে পারবে না। এরপরে আমরা যদি চিন্তা করি IQ3 রেখাটি সমউৎপাদন রেখা হতে পারে কি না। IQ3তে আমরা দেখি, অর্থাৎ সমউৎপাদন রেখা যদি ভূমি অক্ষের সমান্তরাল হয়, সেক্ষেত্রে সেই সমউৎপাদন রেখাতে যদি আমরা দুটি বিন্দু চিন্তা করি, একটি হচ্ছে ই, একটি হচ্ছে এইচ, একটি ই এবং একটি এইচ। ই বিন্দুতে উপকরণের পরিমাণ এল কে এবং এইচ বিন্দুতে উপকরণের পরিমাণ এল এর পরিমাণ এখানে বেড়ে গেছে, কিন্তু শ্রমের পরিমাণ এখানে আগের মতোই আছে, এলটা এখানে বেড়ে গেছে। কাজে একটি উপকরণ স্থির কমপক্ষে একটি উপকরণ স্থির রেখে যদি আরেকটি উপকরণ বাড়ানো হয়, তাহলেও এই বিন্দুতে উৎপাদনের পরিমাণ বেড়ে যাবে। কাজেই আমরা বলতে পারি IQ3 কখনোই সমউৎপাদন রেখা হবে না, কারণ এখানে দুটি বিন্দুতে একই পরিমাণে উৎপাদন দেখাতে পারবে না। এইবার যদি আমরা চিন্তা করি যে সমউৎপাদন রেখা শুধুমাত্র যদি বাম দিক থেকে ডানে নিম্নগামী হয়, তাহলে কি হবে? অর্থাৎ সমউৎপাদন রেখা যদি IQ1 হয়, সমউৎপাদন রেখা যদি এখন IQ1 হয়, তাহলে কি হবে? দেখো IQ1 এ যদি আমরা দুটি বিন্দু বিবেচনা করি, অর্থাৎ একটি হচ্ছে I, একটি হচ্ছে ই এবং আরেকটি হচ্ছে I, তাহলে কি হবে? দেখো ই বিন্দুতে শ্রম এবং মূলধনের পরিমাণ এল কে, কিন্তু I বিন্দুতে শ্রম এবং মূলধনের পরিমাণ দেখো এইখানে শ্রমের পরিমাণ বাড়লেও শ্রমের পরিমাণ এখানে বেড়ে গেছে, শ্রমের পরিমাণে এখানে বাড়লেও মূলধনের শ্রমের পরিমাণটা এখানে বেড়ে গেছে, কিন্তু মূলধনের পরিমাণ এখানে কমে গেছে, মূলধন কমে গেছে। এই কম বেশি হওয়ার কারণে এখানে ই এবং আই এর উৎপাদন সমান হওয়ার একটা সম্ভাবনা অবশ্যই থাকে। কাজেই একমাত্র বাম দিক থেকে ডান দিকে নিম্নগামী রেখা দ্বারাই আসলে সমউৎপাদন রেখার বৈশিষ্ট্য, সমউৎপাদন রেখার যে মূল প্রকৃতি, অর্থাৎ সকল বিন্দুতে উৎপাদনের পরিমাণ সমান, সেটি দেখানো সম্ভব। কাজেই আমরা বলতে পারি যে সমউৎপাদন রেখা অবশ্যই বাম দিক থেকে ডান দিকে নিম্নগামী হবে। এর পরের বৈশিষ্ট্যটি হলো উচ্চতর সমউৎপাদন রেখা অধিক উৎপাদন নির্দেশ করে। 2 নম্বর হচ্ছে উচ্চতর সমউৎপাদন রেখা অধিকতর উৎপাদন দেখায়। আমরা কতগুলি সমউৎপাদন রেখা যদি একই চিত্রের সাহায্যে আঁকি, তাহলে তাকে আমরা বলবো সমউৎপাদন মানচিত্র। সমউৎপাদন রেখাতে অবশ্যই আমরা দুটি উপকরণ ব্যবহার করব, এল কে, IQ1। তেমনি ভাবে যদি আমরা আরো কয়েকটি সমউৎপাদন রেখা একসাথে লম্ব অক্ষ এবং ভূমি অক্ষের মধ্যে অঙ্কন করি, তাহলে এই চিত্রটি হবে সমউৎপাদন মানচিত্র। চিত্র হচ্ছে সমউৎপাদন ম্যাপ বা মানচিত্র। যখন দুটি অক্ষের মধ্যে একাধিক সমউৎপাদন রেখা সন্নিবেশ ঘটে, তখন তাকে বলা হয় সমউৎপাদন মানচিত্র। এখন সমউৎপাদন মানচিত্রে অবশ্যই দেখা যাচ্ছে যে এখানে বাম দিক থেকে ডানে পর্যায়ক্রমে কতগুলি সমউৎপাদন রেখা উপরের দিকে থাকে। এখন সমউৎপাদন মানচিত্র উপরের দিকে সমউৎপাদন রেখায় অবশ্যই উৎপাদনের পরিমাণটা বেশি হবে, অর্থাৎ এটি যদি 10 একক হয়, এটি হবে 20 একক, এটি হবে 30 একক। সমউৎপাদন রেখা কত পরিমাণ উৎপাদন হয় এটা আসলে দেখানো যায় না, এটি হচ্ছে ধরে নেওয়া।
চিত্রে আমরা দেখাচ্ছি যে IQ1, IQ2 এবং IQ3 তিনটি সমুৎপাদন রেখা আছে, কিন্তু এখানে খেয়াল করে দেখো যে উপকরণের পরিমাণ, আমরা যদি তিনটি বিন্দু চিন্তা করি E, F, G, খেয়াল করে দেখো যে এখানে উপকরণের পরিমাণ IQ1 এর সবচেয়ে কম, L1, K1। F বিন্দুতে উপকরণের পরিমাণ বেশি এবং G বিন্দুতে অর্থাৎ IQ2 তে উপকরণের পরিমাণ আরো বেশি। কিন্তু আমরা জানি যে উপকরণের সাথে উৎপাদনের সম্পর্কটা কি? উপকরণের সাথে উৎপাদনের সম্পর্ক হচ্ছে উপকরণের পরিমাণ যত বাড়ানো যাবে উৎপাদনের পরিমাণও তত বাড়বে। অর্থাৎ নিম্ন অবস্থিত সমুৎপাদন রেখাতে উপকরণ কম ব্যবহৃত হচ্ছে, ফলে এখানে উৎপাদনের পরিমাণও কম হবে। এবং উচ্চতর নিরপেক্ষ রেখায় যেহেতু উপকরণের পরিমাণ বেশি, কাজেই আমরা বলতে পারি যে উপরের নিরপেক্ষ রেখা বা উচ্চতর নিরপেক্ষ রেখা অবশ্যই অধিক পরিমাণে উৎপাদন দেখাবে। সমুৎপাদন রেখার আরেকটি বৈশিষ্ট্য হলো সমুৎপাদন রেখা মূল বিন্দুর দিকে উত্তল। মূল বিন্দুর দিকে উত্তল। একটি উপকরণ নিয়োগের একক বাড়ানোর ফলে অপরটি প্রথম দিকে যে হারে কমানো হয়, পরবর্তীতে সেই ছাড়ার হার অর্থাৎ MRTS এটি কমে যায়। MRTS আস্তে আস্তে কমে যায় বা হ্রাসমান হয়। এই হ্রাসমান MRTS এর কারণে সমউৎপাদন রেখাটি উত্তল হয়। এখন একটা চিত্রের সাহায্যে আমরা এইটা দেখাতে পারি। চিত্রে দেখা যাচ্ছে যে A থেকে B বিন্দুতে L উপকরণের এক একক বাড়ানোর জন্য কে প্রথম দিকে ছাড়া হয়েছে 3 একক। কে প্রথম দিকে ছাড়া হয়েছে 3 একক। কিন্তু পরবর্তীতে দেখা যাচ্ছে এবং এই কারণে সমউৎপাদন রেখাটি বেশি খাড়া হয়ে নামছে। এরপর B থেকে C বিন্দুতে দেখা যাচ্ছে 1 একক L এর জন্য 1 একক L ছাড়া L এর জন্য 1 একক L এর জন্য কে ছাড়া হয় 2 একক, অর্থাৎ পূর্বের চেয়ে কম ছাড়া হচ্ছে। এই কারণে IQ রেখা পূর্বের চেয়ে কম খাড়া হয়ে নামে। এরপর C থেকে D বিন্দুতে উপকরণের 1 একক বাড়ানোর জন্য কে C থেকে আমরা যখন D বিন্দুতে যাচ্ছি তখন 1 একক L এর জন্য কে ছাড়া হচ্ছে 1 একক, অর্থাৎ পূর্বের চেয়ে আরো কম। এই কারণে IQ রেখাটি পূর্বের চেয়ে আরো কম খাড়া হয়ে নামছে। এভাবে A থেকে B, B থেকে C এবং C থেকে D তে IQ নেমে আসার প্রকৃতি থেকে বলা যায় সমউৎপাদন রেখা মূল বিন্দুর দিকে অবশ্যই উত্তল হবে। সমউৎপাদন রেখার আরেকটি বৈশিষ্ট্য হলো দুটি সমউৎপাদন রেখা কখনোই পরস্পরকে ছেদ করতে পারে না। যদি ছেদ করে তাহলে কি দাঁড়াবে? আমরা একটি চিত্রের সাহায্যে এটি দেখাতে পারি। IQ1 একটি সমউৎপাদন রেখা এবং IQ2 একটি সমউৎপাদন রেখা। এখন এখানে আমরা তিনটি বিন্দু বিবেচনা করি, E, F এবং G বিন্দু। প্রথমে আমরা যদি ধরি IQ1 সমউৎপাদন রেখাতে যদি আমরা দুটি বিন্দু চিন্তা করি তাহলে একটি হবে E, একটি হবে F। এই বিন্দু দুটিতে অবশ্যই একজন উৎপাদনকারী সমান পরিমাণে উৎপাদন লাভ করবে। আবার যদি আমরা IQ2 সমউৎপাদন রেখার কথা চিন্তা করি তাহলে এখানে আমরা দুটি বিন্দু পাবো, E এবং G। এখানেও আমাদের সমউৎপাদন রেখার বৈশিষ্ট্য অনুযায়ী হবে E তে যে উৎপাদন হবে G তেও সেই একই উৎপাদন হবে। আবার IQ1 এ E তে যে উৎপাদন হবে F বিন্দুতেও সেই উৎপাদন হবে। কাজেই গাণিতিক নিয়ম অনুযায়ী আমরা এখন বলতে পারি যেহেতু E সমান F এবং E সমান G, কাজেই আমরা বলতে পারি অতএব F সমান G হওয়ার কথা। কিন্তু F ও G তে F এর তুলনায়
আমরা চিত্র থেকে দেখছি এফ এর তুলনায় জি তে এখানে এফ এ যে পরিমাণ উপকরণ ব্যবহার হচ্ছে জি তে তার চেয়ে বেশি উপকরণ ব্যবহার হচ্ছে। অর্থাৎ জি তে কি হচ্ছে, যেহেতু উপকরণ বেশি ব্যবহার হচ্ছে সেহেতু উপকরণ বেশি ব্যবহার হচ্ছে জি তে, যার জন্য উৎপাদনও এখানে বেশি হবে, উৎপাদনও বেশি হবে। তেমনি ভাবে এফ এফ এ কি উপকরণ এখানে কম ব্যবহার হচ্ছে, কাজে এখানে উৎপাদন এফ বিন্দুতে যেহেতু উপকরণ কম ব্যবহার হচ্ছে কাজে উৎপাদন এখানে কম পাওয়া যাবে। অর্থাৎ এফ এবং জি বিন্দুতে সমান উৎপাদন হবে না, সমান উৎপাদন হবে না। এখন IQ1 এবং IQ2 এই দুইটি সমুৎপাদন রেখা পরস্পর ই বিন্দুতে ছেদ করায় এই অসঙ্গতিটা দেখা দেয়। এই অসঙ্গতি অবস্থা কাটিয়ে উঠতে হলে অবশ্যই সিদ্ধান্তে আসতে হবে যে দুটি সমুৎপাদন রেখা কখনোই পরস্পরকে ছেদ করবে না। এখন আমরা 5 নম্বর বৈশিষ্ট্যটি পড়ব। দুটি সমুৎপাদন রেখা কখনোই কোনো অক্ষকে প্রত্যক্ষভাবে স্পর্শ করে না, কোনো অক্ষকে স্পর্শ করবে না। অর্থাৎ যদি সমুৎপাদন রেখা অক্ষকে স্পর্শ করে তাহলে কি হবে, আমরা এখন এটি দেখব। একটি চিত্রের মাধ্যমে আমরা এটি দেখব। আমরা ধরে নিই একটি সমুৎপাদন রেখা IQ1 এটি x অক্ষকে স্পর্শ করছে L কে। এরপরে আমরা আরেকটি সমুৎপাদন রেখা আঁকি যেটি y অক্ষকে স্পর্শ করছে, এটি হবে IQ1 এবং এটি হবে IQ2। যদি সমুৎপাদন রেখা IQ1 OX অক্ষকে আমরা ধরে নিই M বিন্দুতে স্পর্শ করে, তাহলে কি হতে পারে, M বিন্দুতে শুধুমাত্র উপকরণ ব্যবহৃত হবে হচ্ছে L, এখানে কে হবে, কে এর কোনো ব্যবহার এখানে নাই। তেমনি ভাবে যদি সমুৎপাদন রেখা y অক্ষকে স্পর্শ করে, সাপোজ আমরা ধরে নিই y অক্ষকে N বিন্দুতে স্পর্শ করছে, N বিন্দুতে দেখা যাবে সেখানে কেবলমাত্র একটি উপকরণ ব্যবহার হচ্ছে, সেটি হচ্ছে K, এখানে L এর কোনো ব্যবহার হচ্ছে না। অর্থাৎ যে কোনো একটি উপকরণের কোনো পরিমাণই ব্যবহৃত হচ্ছে না। কাজেই আমরা বলতে পারি যে এটা সমুৎপাদন রেখার প্রকৃতির সাথে এটি সামঞ্জস্যপূর্ণ নয়। অর্থাৎ সমুৎপাদন রেখাতে অবশ্যই সমুৎপাদন রেখার প্রত্যেকটি বিন্দু কি দেখাবে, দুটি উপকরণের বিভিন্ন সংমিশ্রণ দেখাবে, একটি উপকরণের কোনো সংমিশ্রণ এখানে দেখাবে না। কাজেই আমরা বলতে পারি সমুৎপাদন রেখা কোনো অক্ষকেই স্পর্শ করবে না, বরঞ্চ অক্ষ থেকে একটু দূরে সমুৎপাদন রেখা অবস্থান করবে, এক্স অক্ষ থেকে এবং ওয়াই অক্ষ থেকে একটা দূরে এটি অবস্থান। সমুৎপাদন রেখার আরেকটি বৈশিষ্ট্য হলো সমুৎপাদন রেখার উপরের অংশের ঢাল বেশি এবং নিচের অংশের ঢাল কম। এর কারণ হলো MRPS বা বিকল্পনের প্রান্তিক পরিবর্তনের হার উপরের প্রথম দিকে থাকে বেশি এবং পরের দিকে এই হারটা আস্তে আস্তে কমতে থাকে। অর্থাৎ প্রথম দিকে একজন উৎপাদনকারী একই পরিমাণে L পরিবর্তনের কারণে যে পরিমাণ কে ছাড়তে প্রস্তুত থাকে, পরবর্তীকালে সেই সমহারে L গ্রহণের জন্য সে ক্রমহ্রাসমান হারে কে ত্যাগ করতে থাকে। এর ফলে সমুৎপাদন রেখার ঢাল উপরের দিকে কিছুটা বেশি খাড়া হয় বা বেশি হয় এবং নিচের দিকে কম হয়। উপরের দিকে ঢাল বেশি হওয়ার কারণে উপরের দিকে সমুৎপাদন রেখার আকৃতি কিছুটা খাড়া। শিক্ষার্থীবৃন্দ, এতক্ষণ আমরা শিখলাম সমুৎপাদন রেখার বৈশিষ্ট্যগুলো। আশা করি ক্লাসটি তোমাদের ভালো লেগেছে।
তোমরা সকলেই পড়াশোনায় মনোযোগী হবে, বাসায় বসে বেশি বেশি প্র্যাকটিস করবে, তাহলেই তোমরা তোমাদের কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে পারবে। তোমাদের সকলের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করে আজকে এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।